ব্রিটিশরা নিজেদের স্বার্থের জন্য মহারাজকে ব্যবহার করছে। যে মহারাজ এমন সর্বনাশের সিদ্ধান্ত আপনি নেবেন না। নবাব সিরাজদৌল্লার সামনে মুখ ভেঙচি দিয়ে আসতে পারো। গোপাল কোনো কথা না বলে নবাবকে শুধু মুখ ভেঙচি দেয়। জনসম্মুখে ওকে আরো বড় শাস্তি দেওয়া হবে। সেই রাতেই পরিবার নিয়ে কৃষ্ণনগর ত্যাগ করলেন গোপাল। গোপাল ভাঁড় এই নামটি শুনলেই বাঙালির মনে হাসির ঝিলিক খেলে ওঠে। তাকে নিয়ে লেখা হয়েছে কত বই, বানানো হয়েছে বহু কার্টুন, আর যুগ যুগ ধরে কতই না মানুষের মুখে হাসি ফুটিয়েছে আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড়। সকলের এই প্রিয় মানুষটিকে কেন সেদিন ফাঁসির আদেশ দেয়া হয়েছিল এবং গোপাল ভাঁড়ের শেষ পরিণতি বা কী হয়েছিল? নমস্কার বন্ধুরা, রহস্য রোমাঞ্চের একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি গোপাল ভাঁড়ের শেষ পরিণতি কী হয়েছিল, কীভাবেই বা গোপাল ভাঁড় আমাদের সকলের কাছ থেকে হারিয়ে গিয়েছিল সেদিন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন আরও রহস্যময় ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সালটি ছিল 1757। সেই সময়কালকে বলা হয় বাংলার অস্থির সময়। তরুণ সিরাজদৌল্লা ওই সময়ে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন। আর এই সিরাজের বিপক্ষেই ছিলেন অনেকেই। তার মধ্যে প্রধান ছিলেন মীর জাফর, ঘসিটি বেগম ও জগৎ শেঠ। এরা প্রত্যেককেই নবাবকে সিংহাসন থেকে বঞ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তারা সকলেই তাদের স্বার্থের জন্য শর্ত সাপেক্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চুক্তি করেন। ঠিক ওই সময় রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ষড়যন্ত্রে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় রাজসভার সবাই সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি মহারাজকে মানা করলেন। তিনি হলেন গোপাল ভাঁড়। কারণ গোপাল বুঝতে পেরেছিলেন যে ব্রিটিশরা নিজেদের স্বার্থের জন্য মহারাজকে ব্যবহার করছে। তাদের প্রয়োজন মিটে গেলে মহারাজকে ফাঁসিতে ঝোলাতে তারা একবারও দ্বিধাবোধ করবে না। তার জন্য গোপাল কৃষ্ণচন্দ্রকে বারবার বুঝিয়েছিলেন যে মহারাজ এমন সর্বনাশের সিদ্ধান্ত আপনি নেবেন না। কিন্তু রাজা তার কথায় কান দিলেন না, বরং তার সভাসদদের নিয়ে গোপালকে বিদ্রূপ করতে লাগলেন। অনেক অনুরোধের পর কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন, তুমি যদি মুর্শিদাবাদ গিয়ে স্বয়ং নবাব সিরাজদৌল্লার সামনে মুখ ভেঙচি দিয়ে আসতে পারো, তাহলেই আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসব। কৃষ্ণচন্দ্রের শর্ত অনুযায়ী তৎক্ষণাৎ গোপাল হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে। কিন্তু তাকে ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা হিরাজিল প্রাসাদে ঢুকতে দেওয়া হচ্ছিল না কিছুতেই। অনেক বলা, অনেক বোঝানোর পরেও গোপালকে রাজসভায় প্রবেশের অনুমতি দেওয়া হলো না। তখন গোপাল বুদ্ধি খাটিয়ে এক প্রহরীর হাতে কামড় দেয়, আর তারই ফলস্বরূপ প্রহরীরা তাকে ধরে নিয়ে যায় রাজসভায় নবাব সিরাজদৌল্লার সামনে। রাজদরবারে নবাব যখন গোপালকে জিজ্ঞাসা করে তার এই অপরাধের কারণ, গোপাল কোনো কথা না বলে নবাবকে শুধু মুখ ভেঙচি দেয়। দ্রুত সিরাজদৌল্লার কর্মচারী জাফর আলী খাইকে নবাব নির্দেশ দেন গোপালকে বন্দি করতে। এই জাফর আলী খাই হলো বিশ্বাসঘাতক মীর জাফর। জাফর আলী তরবারি হাতে এগিয়ে গেলেন গোপালের শিরচ্ছেদ করতে। তখন নবাব বললেন, দরবারে রক্তপাত নয়, জনসম্মুখে ওকে আরও বড় শাস্তি দেওয়া হবে। গোপাল তখন জাফর আলীর কানের কাছে এসে চুপি চুপি বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে। নেহাত মহারাজ কৃষ্ণচন্দ্রের ফাঁসি হতে পারে তাই কিছু বলছি না, না হলে জগৎ শেঠের বাড়ির বৈঠকের কথা আমি সব ফাঁস করে দিতাম। মীর জাফর গোপালের এমন কথা শুনে ঘাবড়ে গেলেন। তখন সে চক্রান্ত করে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন। কিন্তু এরপরও গোপালের মাঝে কোনো পরিবর্তনই দেখা গেল না। নবাব গোপালের মুখের দিকে তাকাতেই গোপাল আবার ভেঙচি দিলেন। এবার নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেলেন। বললেন, এ তো দেখছি বড়ই উন্মাদকে মৃত্যুদণ্ড দেওয়া ঠিক হবে না। তখন তিনি হাকিম অর্থাৎ কবিরাজকে ডেকে গোপালের মানসিক অবস্থা পরীক্ষা করতে বললেন। তখন হাকিম গোপালকে ভালো করে দেখে বললেন, জাহাপনা, এ তো বদ্ধ উন্মাদ। যেহেতু উন্মাদকে ফাঁসি দেওয়া যায় না, তাই নবাব তাকে কয়েকদিনের হাজতবাসের সাজা শুনিয়ে ছেড়ে দেয়। নবাব জানত গোপাল অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি,
সে এমন কিছু করার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। অবশেষে গোপাল রাজ্যে ফিরে এসে মহারাজকে সব কিছু জানায় এবং তিনি মহারাজকে অনুরোধ করে তার সিদ্ধান্ত বদলাতে। কিন্তু এরপরেও কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অনড় ছিলেন। সে গোপালকে বললেন, গোপাল, তুমি যাই করো না কেন, আমি আমার সিদ্ধান্ত থেকে সরছি না। তার প্রিয় রাজা কৃষ্ণচন্দ্রের এই উক্তি শুনে গোপাল মানসিকভাবে ভেঙে পড়লেন। রাজসভা থেকে বিদায় নেওয়ার সময় গোপাল সিদ্ধান্ত নিলেন মহারাজের সভায় আর যাবেন না, এমনকি এ রাজ্যেও আর থাকবেন না। অত্যন্ত ব্যথিত মনে সেই রাতেই পরিবার নিয়ে কৃষ্ণনগর ত্যাগ করলেন গোপাল। তারপর থেকেই সদা হাস্যময় গোপাল ভাঁড়কে এই বাংলায় আর দেখা মেলেনি। এভাবেই হারিয়ে যায় আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড়। ইতিহাস থেকে আমরা গোপাল ভাঁড় সম্পর্কে খুব বেশি তথ্য পাই না। শুধু এটুকু জানতে পারি গোপালের পুরো নাম গোপালচন্দ্র প্রামাণিক। শোনা যায় মহারাজ কৃষ্ণচন্দ্রের মতে গোপাল সম্মত না থাকায় মহারাজ রাগের বশে রাজসভায় উপস্থিত গোপালের বিভিন্ন রকম চিত্র, দলিল, দস্তাবেজ যা উপস্থিত ছিল গোপাল সংক্রান্ত তা একত্রিত করে পুড়িয়ে ফেলেন। এবং এও শোনা যায় অঞ্জনা নদীর তীরে গোপালের যে বাড়িটি ছিল সেটিও ভেঙে ধূলিসাৎ করে দেয়। হয়তো এই কারণেই গোপালের বাড়ির সঠিক অবস্থান ও গোপালের পরিবার সম্পর্কে আজও কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। গোপাল ভাঁড় যেই হোক না কেন, কাল্পনিক বা সত্যি, সে আমাদের অত্যন্ত প্রিয়। গোপাল ইতিহাস থেকে হারিয়ে গেলেও চিরদিন বেঁচে থাকবে আমাদের সকলের হৃদয়ে। এই ছিল গোপাল ভাঁড় সম্পর্কে অজানা কিছু তথ্য যা আপনাদের সাথে শেয়ার করলাম। গোপাল ভাঁড় কি সত্যিই ছিল? আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথেও শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এমন আরেকটি রোমাঞ্চকর ভিডিওর সাথে।